ঊর্ধ্বশ্বাসে রাস্তা ধরে দৌড়েছে শুভ্রতা। পিছনেও তাকাচ্ছে না ভয়ে। আশেপাশে মানুষজনের দেখা নেই। সন্ধ্যা নেমে গিয়েছে চারিদিকে। এটা কোন রাস্তা সে নিজেও বুঝতে পারছে না। মাথা কাজ করছে না এই মুহূর্তে। সারাদিন না খাওয়া শুভ্রতার শরীরটা বারবার ভেঙে আসছে, হাঁপাচ্ছে। প্রচণ্ড বুকে ব্যথা অনুভব হচ্ছে। আরও অনেকটা দৌড়ালো শুভ্রতা। মরুর বুকে এক পশলা বৃষ্টির ন্যায় একটা লোককে দেখল হাতে ব্যাগ নিয়ে এদিকটায় আসছে। শুভ্রতা কেঁদে উঠে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো, কোন দিক না তাকিয়ে লোকটার কাছে হাত জোর করে বলল, আঙ্কেল আঙ্কেল বাঁচান আমায়। একটা ছেলে আমার পিছু করছে। আপনি ছাড়া কেউ নেই আমায় এখন রক্ষা করার। আঙ্কেল সাহায্য করুন আমায়। দয়া করুন আঙ্কেল। এই মেয়েকে তুমি, আর আমি তোমায় কি সাহায্য করব? এই ভর সন্ধ্যা বেলা মেয়ে মানুষকে বাড়ি থেকে ছাড়ে কারা? কোন ফ্যামিলির মেয়ে এসব? রাস্তাঘাটে এইভাবে ঘোরাঘুরি করো ছেলেরা তো নজর দিবেই। অপরিচিত লোকটা তেতো গলায় বলে উঠল। শুভ্রতার কাছে বুঝানোর সময় নেই। সে পিছু দেখল কাউকে দেখিতে পেল না, আবারও লোকটার কাছে কেঁদে কেঁদে হাতজোর করে বলল, আঙ্কেল বিশ্বাস করুন আমি ভালো ফ্যামিলিরই মেয়ে। বিপদে পড়েছি আঙ্কেল। একটু সাহায্য করুন আঙ্কেল। উদ্ধৃতি চিহ্ন। আমি এসব সাহায্য টাহায্য করতে পারবো না মেয়ে। পরে কোন না কোন বিপদে ফাঁসিয়ে দাও। সরো তারা আছে আমার। লোকটা চলে যেতে নিল। শুভ্রতা এবার আরো জোরে কেঁদে উঠল। সে লোকটাকে বোঝাতেই পারছে না। এ কোন দুনিয়ায় আছে সে? বিপদে মানুষকে পাওয়া যায় না। মনুষ্যত্ব কোথায় এখন? ফাঁসানোর ভয় পাচ্ছে। শুভ্রতা আবারও লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। আঙ্কেল আঙ্কেল প্লিজ আমায় ফিরিয়ে দিবেন না। আচ্ছা আপনায় কিচ্ছু করতে হবে না। আমায় আপনার ফোনটা দিন একটু দয়া করে। এইটুকু দয়া করুন আঙ্কেল প্লিজ। শুভ্রতার আকুতিভরা কণ্ঠে এযাত্রায় আর লোকটা ফিরয় দিতে পারল না, পকেটে হাতড়ে ফোনটা বের করে দিল। শুভ্রতা ফোনটা নিয়ে মা বাবা কারো নাম্বারেই ডায়াল করল না, আগে কাপা কাপা হাতে সবার আগে যে নাম্বারটি ডায়াল পেডে উঠালো সেটা হলো মেহরাদের। রিং হচ্ছে। শুভ্রতা বারবার পিছু তাকাচ্ছে আর অস্থিরভাবে ঘুরছে লোকটার সামনে মোবাইল হাতে। কল রিসিভ হচ্ছে না। আল্লাহ, আল্লাহ ফোনটা ধরিয়ে দাও আল্লাহ, রহম করো আল্লাহ। মেহরাদ ভাই দয়া করে ফোনটা তুলুন। আজকে যদি আপনার দরজা থেকে ফিরে যাই আমি শুভ্রতার লাশ যাবে তালুকদার বাড়িতে। দৌড়ে গাড়ির নিচে পড়ে রে যাব তবুও যা, নোয়ারগুলোর হাতে নিজেকে পড়তে দিব না। আপনি আমায় কেন রাতে সাথে করে নিয়ে এলেন হে? আমি রাগ এলে খুশি হবেন তাই না? তখন রাগ দেখাইয়েন ভালো করে। হে আল্লাহ! তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাচ্ছে মেহরাদ। কোথাও খবর পাচ্ছে না শুভ্রতার। এর মাঝেই ফোনটা বাজতে লাগলো। আননোন নাম্বার। ভাবল পুলিশ, তার বন্ধু কায়েসের টিম থেকে কারো হবে হয়তো। তারা আর আদনানের বন্ধু, কায়েস শিকিদার, একজন আইপিএস পুলিশ অফিসার। মেহরাদ তৎক্ষণাৎ তাদের ইনফর্ম করে দিয়েছে। সাথে আশিক এবং তারা ঘন্টার রাস্তাটা চারবার টহল দিয়ে ফেলেছে ইতিমধ্যে। কিন্তু খুঁজ পাচ্ছে না শুভ্রার। এখন কোন খুঁজ পেয়েছে কি? ইয়ার পরে কানেক্ট করে রিসিভ করল। আজেবাজে বকতে বকতে অস্থির শুভ্রতা মোবাইলের দিকে তাকিয়ে দেখল কল রিসিভ হয়েছে। ওপাশ থেকে হ্যালো হ্যালো ভেসে আসতেই ফোনটা কানে চাপল শুভ্রতা। হ্যালো হ্যালো মেহরাদ ভাই, মেহরাদ ভাই। মেহরাদ সেকেন্ডের জন্য থমকে রইল। শুভ্রতার অস্থির কণ্ঠটা যেন তার বুকে ছুরি চেপে ধরেছে। উদ্ভ্রান্তের মতো বলল, আমার জান, কোথায় আছিস তুই? কোথায়? অয়, এটা কার নাম্বার? মেহরাদের আদুরের ডাক শুনে শুভ্রতা কেঁদে ফেলল, কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল, মেহরাদ ভাই বাঁচান বাঁচান আমায়। ওই ছেলেটা পিছু করছে আমার। আমায় ধরে নিয়ে যাবে। আমার সাথে, আমার সাথে। মেহরাদ গাড়ির ব্রেক কষল জুড়ছে। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার আতঙ্কে অস্থির হয়ে শুধালো, কোন ছেলে? কোথায় আছিস তুই জান? জায়গাটা কোথায়? চিনিস? ভাই পাস না একদম। তোর মেহরাদ ভাই আছে না? আমি আসছি, আসছি আমি। জায়গাটা কই? শুভ্রতা চিনে না জায়গাটা। অন্ধকারে সাইনবোর্ড টাইনবোর্ড কিছুই দেখল না। আসার সময় এই রাস্তায় এসেছে সেটা বুঝেছে। তারপর খেয়াল করে দেখল, আরও কিছুটা সামনে একটা বড় ব্রিজ। হ্যাঁ, আসার সময়ও দেখেছিল এটা। আমি জানি না জায়গার নাম মেহরাদ ভাই। কিন্তু একটা ব্রিজ আছে বড়। চারদিকে জঙ্গলের মতো। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ চিনে ফেলেছে জায়গাটা। মেইন রাস্তা থেকে ব্রিজ পেরিয়ে লোকালয়ের দিকে জায়গাটা। তার থেকে দূরত্ব ২০-২৫ মিনিটের মতো। তুই ওখানেই থাক আমি আসছি। বুঝে, এই মেয়ে ফোন দাও দেরি হচ্ছে আমার। কার সাথে কথা বলছো? আমায় কোন ঝামেলায় ফাঁসাবে আবার? শুভ্রতার দিকে এগিয়ে গিয়ে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে নিল লোকটা। শুভ্রতা একটু দূরত্বতে এসেছিল কথা বলতে বলতে।
আঙ্কেল আর একটু দিন দয়া করে। কথাটা শেষ করেই দিয়ে দিচ্ছি। এই মেয়ে অনেক হয়েছে। আর এক মুহূর্তও এখানে থাকিব না। নিজের যা খুশি করো। আমি কোন ঝামেলায় জড়াতে পারবো না। বলেই লোকটা হাঁটা দিল সামনে সুব্রতার সকল ডাক উপেক্ষা করে। লোকটা চোখের সামনে থেকে মিলিয়ে যেতেই আশেপাশে নজর দিল সুব্রতা, পাতার মর্মর শুধু বদ আসছে। অন্ধকারে বুঝায় দায় কোথা থেকে এই শব্দ। দাঁড়িয়ে থেকেই একটু পর দেখল সেই ড্রাইভারটা জঙ্গলের ভিতর থেকে রাস্তায় উঠছে দৌড়ে। সুব্রতার দিকেই আসছে। সুব্রতা দিকবিদিকশূন্য হয়ে আবারও ছুটল সামনের দিকে। এদিকে একের পর এক কল করেই যাচ্ছে মেহরাজ সেই নাম্বারটাতে, কিন্তু ফোন বন্ধ বলছে। মেহরাজ গাড়ির স্পিড বাড়ালো, গাড়ি ঘুরিয়ে সেই ব্রিজের রাস্তার দিকে ছোটালো। ছোট্ট পাথরে হোঁচট খেয়ে সুব্রতার পা দুটো কিছুটা অবশ হয়ে আসতেই পিছন থেকে শক্ত একটা হাত ঘাড় চেপে ধরল সুব্রতার। আঁতকে উঠে চেঁচিয়ে উঠল সুব্রতা। আরেকটা হাত এসে সুব্রতার মুখ চেপে ধরল। সুব্রতার দু চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে ছুটাতে চাইল বারবার, কিন্তু ব্যর্থ। কই যাতাছিলাম মামুনি? বোকা সোকা ভাবছিলাম, তুই তো চালাক নিকলা রে। এই তোরা দুইটায় বেড়া ধর এইডারে। সুব্রতার মুখ চেপে ধরা ছেলেটা সাথের দুটো ছেলেকে বলল। ছোটাছুটি করতে চাওয়া অবস্থায় সুব্রতা দেখল পিছনে আগের ড্রাইভারটার সাথে আরো দুটো ছেলে যুক্ত হয়েছে। এরা কখন এসেছে সে তো পিছনে তাকায়নি, আর তাই হয়তো দেখতে পায়নি। তিন জন ছেলে থেকে সে কিভাবে বাঁচবে? কেউই যে নেই আশেপাশে। সুব্রতাকে বাঁচাবে? সুব্রতার মনে হলো এই ছেলেগুলোর থেকে বেশি সে আজরাইলকে দেখত, তাও সে এতটা ভয় পেত না যতটা সে এখন পাচ্ছে। মৃত্যু ভয় না, নারী হয়ে নিজের সম্বল হারানোর ভয় পাচ্ছে সে। এর চেয়ে মৃত্যু ভালো। শত গুণে, লক্ষ কোটি গুণে ভালো। ছেলেগুলো সুব্রতাকে টেনে আবার সেই সিএনজি র কাছে নিয়ে যাচ্ছে। সুব্রতা প্রাণপণে চেষ্টা করছে ছাড়া পেতে, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। দস্তাদস্তি করে টেনে নিয়ে যেতে যেতে সুব্রতার পা, এর জুতোগুলোও খুলে গেল। কংক্রিটের রাস্তায় পা, এর পা, তা দুটো ছিলে গেল। রক্ত ঝরছে ইতিমধ্যে। সেই ব্যথা সুব্রতার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়নি এখনো। বুকের ভয়, ব্যথা এগুলোতেই কাবু মেয়েটা। ছেলে তিনটে টানতে টানতে সুব্রতাকে সিএনজির কাছে নিয়ে এসেছে। এবার সেখান থেকে টেনে রাস্তা ফেলে জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে থাকল। চেপে রাখা হাতের নিচেই সুব্রতা গগন কাঁপিয়ে চিৎকার করছে, আর ছেলেগুলো ওকে অশ্রাব্য বিশ্রী ভাষা এটা সেটা বলছে। কিছুটা দূরে যেতেই সুব্রতা করে বসল অভাবনীয় কাজ। মুখ চেপে ধরা হাতে সজোরে কামড় বসিয়ে দিল সে। ছেলেটা ব্যথায় আর্তনাদ করে ছেড়ে সুব্রতাকে। পাশে থাকা দুটো ছেলে এতে ক্ষেপে গেল। চুলের মুঠি ধরে টেনে হিসহিসিয়ে বলল, বেশি তেজবে রে গিয়েছে না? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। দাঁড়া। আবারও সামনে টেনে নিয়ে যেতে চাইলে সুব্রতার মাথায় হঠাৎই এক বুদ্ধির আবির্ভাব ঘটল, হয়তো রবের ইশারা সব। সুব্রতার মনে হতে লাগলো, সে কিভাবে এখান থেকে ছাড়া পেতে পারে। একটা মেয়ে হয়ে তিনটা ছেলের সাথে শক্তিতে কোনভাবেই পেরে উঠবে না। বুদ্ধি খাটাতে হবে। ছেলেগুলোকে কোনভাবে আঘাত করে পালানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় আঘাত করলে কাবু করা যাবে? আর আঘাতই বা করতে পারবে কিভাবে? চোখ। হ্যাঁ, একটা মানুষ যতই শক্তিশালী হোক, তার সবচেয়ে নরম কোমল দুর্বল জায়গা হচ্ছে চোখ। যদি সেখানে আঘাত করা যায়। ভাবতে ভাবতেই রক্তাক্ত খালি পা, এর নিচে থাকা বালু মাটির মিশ্রণে থাকা জায়গা থেকে নিচু হয়ে মুঠো পুড়ে ছেলেগুলোর চোখের দিকে ছুঁড়ে মারল দুহাতে। তিনটা ছেলেই চোখ চেপে চেঁচিয়ে উঠল। ছেড়ে দিল সুব্রতাকে। নিজেদের চোখের জ্বালা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুব্রতা আবারও ক্ষতবিক্ষত পা নিয়ে ছুটে চলল সেই পুরনো রাস্তা দিয়ে যেখান থেকে নিয়ে এসেছিল। চারদিকে এখন ঘুটঘুটে রাত। চাঁদের স্বল্প আলোয় সবকিছু আবছা আলোকিত কেবল। সুব্রতার বাঁধনহারা চুলগুলো দৌড়ানোর তালে তালে উঠছে। দৌড়াতে দৌড়াতেই গা, এর এলোমেলো ওড়নাটা ভালো করে গা এ চাপিয়ে নিল। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। মেহরাদের গাড়িটা এসে থামল ব্রিজের কাছে। ও গাড়ি চালানো অবস্থায় তার বন্ধু কায়েসকে জানিয়ে দিয়েছে লোকেশন এদিকের। তারাও এদিকেই আসছে, সাথে আদনানো। গাড়ি থেকে বের হয়ে পা, গলের মতো এদিকে সেদিকে দেখতে থাকলো মেহরাদ। গাড়ির হেড লাইট দুটো ঝালানো বিধায় ব্রিজটা আলোকিত হয়ে আছে। নিচে বহমান নদী, কিছুটা বড়ই। মেহরাদ ব্রিজের এপাশের চারদিক ভালোভাবে চেয়ে সামনের দিকে দৌড় দিল। দৌড়ের তালে তালে তার গা, এর হাই কোটটিও দুলছে। মোবাইলে ফোন আসলো আবার। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ফোনটা রিসিভ করে কানে ঠেকালো। কোথায় আছিস তুই? আমরা ব্রিজের কাছে প্রায় এসে গিয়েছি। আদনান বলল। অলরেডি হেয়ার। শুভ্রাকে কোথাও দেখছি না ইয়ার। ও কোথায়? ওয়েট, আমি ব্রিজের ওপারে গিয়ে দেখছি। তোরা তাড়াতাড়ি আয়।
ফোন কেটে মেহরাদ আবারও ছুট লাগালো সামনে। সুব্রতা পিছনের দিকে তাকিয়ে দেখল ছেলেগুলো খুব কাছে এসে পড়েছে তার। চোখ মুখ কেমন হিংস্র জন্তু জানোয়ারদের মতো হয়ে আছে। সুব্রতার দৌড়ে ব্রিজের উপর উঠতে থাকল। পা দুটো আর দিচ্ছে না। যদি আর নিজেকে রক্ষা করতে না পারে তাহলে ব্রিজ থেকেই ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিবে এই জানোয়ারদের হাতে পড়ার থেকে। সুব্রতা যখন ব্রিজের মধ্যবর্তীতে পৌঁছালো একটা ছেলে ওর চুল ছুঁই ছুঁই হয়েও ধরতে পারল না। ভয়ে সুব্রতা কান্না করে উঠল। ছেলেগুলোর অশ্রাব্য ভাষায় গালাগালি তার কান্নাকে দাবিয়ে ফেলছে। মেহরাদের দুরন্ত পা জোড়া থমকালো সেকেন্ডের জন্য। তার থেকে কিছুটা দূরত্বে একটা মেয়ে, তার পিছু তিনটা ছেলে দৌড়ে এদিকটায় আসছে। মেহরাদের নিঃশ্বাস আটকে আসলো। এটা তার শুভ্রা। শরীর কাটা কাটা দিয়ে উঠল তার। অবচেতন তার পা দুটো এমনিই চলতে শুরু করলো আরো দ্বিগুণ বেগে। সুব্রতা আর ছেলেগুলো কেউই খেয়াল করেনি এখনো যে সামনে আলো আসছে কোথা থেকে আর তাদের সামনে যে কেউ দৌড়ে আসছে। দৌড়ানো অবস্থাতেই পিছু ঘুরে ছেলে তিনটের অবস্থান দেখতে গিয়ে সামনে কোন কিছুর সাথে বড় সড় ধাক্কা খেল সুব্রতা। কিছু না দেখেই চেঁচিয়ে উঠল। কোন দিক না তাকিয়ে নিচে বসে গেল ভয়ে। মুখে হাত চেপে পিছুতে পিছুতে ব্রিজের সুরক্ষামূলক সাইড ওয়ালে গিয়ে ঠেকল তার ছোট্ট কাপা কাপা দেহটা। কেঁদে কেঁদে বলতে থাকল, ছেড়ে দিন আমায়, দয়া করে আমায় ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি রে যেতে দিন, এটা ভালো। আমার উপর জানোয়ারদের মতো ঝাঁপিয়ে পড়বেন না দয়া করে। আল্লাহর দোহাই লাগে ছেড়ে দিন আমায়। নিজের মতোই বলে যাচ্ছে সুব্রতা। ওদিকে মেহরাদ এগিয়ে যেতে চাইছে সুব্রতার কাছে। সে ডাকছে কিন্তু সুব্রতা শোনার মতো কোনো অবস্থাতে নেই। অতিরিক্ত ভয় আতঙ্কে সে দিশাহারা হয়ে আছে। কোন কিছুই আর তাকে তার ভয় আতঙ্ক থেকে বের করতে পারছে না। ছেলে তিনটা মেহরাদের সামনে এসে বলল, কি ভাই, মা তারা চিহ্ন ল, কষ্ট কইরা আমরা খাঁচায় আটকাইতাচ্ছি। আমনে আবার ক্যাডা? মেহরাদের পা এর রক্ত মাথায় চড়ে গেল। মা তারা চিহ্ন ল, দাঁত কপাটি শক্ত করে লাগিয়ে চেঁচিয়ে উঠল, জানো তারা চিহ্ন আরের বাচ্চা। কি বললি? আবার বল। তোর কলিজা কত বড়? অয়রের বাচ্চা। তোর জিভ কেটে নেড়িকুত্তাকে খাওয়াবো। বলেই ছেলেটার বুকে এক লাথি রল। মুহূর্তেই চারজনের মধ্যে মারি লেগে গেল তুমুলভাবে। মেহরাদ ওয়েস্টে হাত দিয়ে দেখল রিভাল বারটা নেই সাথে। গাড়িতে তার কাছে লাইসেন্স করা গান থাকে সব সময়। বিপদের সময় এখন নাই। এদের এক একটার লাশ ফেলে দিত এখন না হয়। জানোয়ারগুলোর কলিজা কত বড় সে মেপে দেখবে এক একটার। পুলিশের গাড়ির হর্ন পাওয়া যাচ্ছে দূর থেকে। অর্থাৎ কায়েস, আদনান তারা এসে পড়েছে মেইবি। পুলিশের গাড়ির সাইরেন শুনে ছেলেগুলো খেয়ে পালিয়ে যেতে চাইল। জনের অবস্থা খুব খারাপ। একজন পালিয়ে গেল আর জন ব্রিজে অর্ধজ্ঞান হয়ে পড়ে রইল। মেহরাদ দৌড়ে এগিয়ে গেল সুব্রতার কাছে। সুব্রতা এখনো মুখে হাত চেপে কান্না করছে আর তাকে ছেড়ে দিতে বলছে। এদিকটায় কি হচ্ছে তার জ্ঞানে নেই, ধারণায় নেই। শুভ্রা, এই দেখ তোর মেহরাদ ভাই, আমি। তাকা এদিকে, চেয়ে দেখ আমার জান, এই দেখ আমি এসে গিয়েছি। তাকা আমার জান। সুব্রতা কিচ্ছু শুনল না। তার মাথায় এটাই চাপল তাকে কেউ ছুঁয়েছে। সে মেহরাদের হাত দুটো নিজের বাহু থেকে সরিয়ে দিতে দিতে বলল, ছাড়ুন আমায় বলছি। আমি এখান ঝাঁপ দিব নয়তো বলে দিলাম। আল্লাহ তুমি আমায় রক্ষা করো। আল্লাহ। মেহরাদ সুব্রতাকে কিছুতেই মানাতে পারছে না। তার দিকে তাকাতেই পারছে না ওকে। আদনান কায়েস এসে দেখল এই দৃশ্য। তারা এসে পড়ে থাকা দুটো ছেলেকে আটক করে নিয়েছে প্রথমেই। একটু পর বাইক নিয়ে এসে থামল আশিক। সেও এতক্ষণ যাবৎ খুঁজেছে সুব্রতাকে প্রাণপণে। তাকা আমার দিকে, কথাটা তো শুনবি। না ছাড়ুন আমায়, ছাড়ুন। এক পর্যায়ে সুব্রতা মেহরাদকে ঠেলে উঠে পালিয়ে যেতে চাইলে মেহরাদ কোন উপায় না পেয়ে হাবিজাবি বকতে থাকা সুব্রতার ওষ্ঠ জোড়া শক্ত করে আঁকড়ে ধরল। শক্ত করে চেপে ধরেছে বাহু দুটো। তবুও সুব্রতার চেষ্টার অন্ত নেই। মুখ বন্ধ হলেও হাত দুটো চালাতে থাকলো মেহরাদের বক্ষপটে। একের পর এক কিল ঘুষি খামুচি দিতে থাকলো মেহরাদের বুকে। আদনান, কায়েস, আশিক আকস্মিক এ কাণ্ডে কেসে উঠে ঘুরে দাঁড়ালো। অপর পাশে তাকিয়ে দেখল আরো দুটো গাড়ি আসছে এদিকে। তাদের বুঝতে বাকি রইল না এরা কারা। খান বাড়ি আর তালুকদার বাড়ির গাড়ি। আজ মেহরাদের যে অবস্থা, ওকে কে আটকাবে আজ? কার সাধ্যি? গাড়ি থামার সাথে সাথেই পরপর গাড়ি থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে এলেন রিমা বেগম আর রায়হান। তারাও এসে আদনান, কায়েস আর আশিকের সামনে আসতে আসতে দেখল তারা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে গেল তারা। ওপাশে মেহরাদ, সুব্রতা আড়ালে, দেখা যাচ্ছে না ভালো করে।
সুব্রতা কোথায়, আমার মেয়ে কোথায়? বলেই রিমা বেগম আগে ওদের সরিয়ে সামনের দিকে পা বাড়াতেও গিয়েও থমকে গেলেন অযাচিত এক দৃশ্য দেখে। অবাক তিনি, বাকরুদ্ধ। আবছা আলো অন্ধকারে যা বুঝলেন তাতে তার মস্তিষ্ক টগবগ করে উঠল। মনে হলো মাথায় বাজ পড়েছে। স্নায়ুতন্ত্রগুলো লাভার ন্যায় টগবগ করে উঠেছে। মেহরাদ এখনও সুব্রতার ঠোঁটে ঠোঁট জোড়া চেপে ধরে আছে। ক্লান্ত সুব্রতা এ পর্যায়ে নেতিয়ে পড়ে আছে মেহরাদের বাহুতে। তার মস্তিষ্ক এতক্ষণে এটা অন্তত ধরতে পেরেছে যে সেফ জোনে আছে। তার মেহরাদ ভাইয়ের কাছে আছে। সুব্রতাকে শান্ত স্থির দেখে মেহরাদ ছেড়ে দিল ওকে। বুকের কাছটায় চেপে ধরল সুব্রতার মাথাটা নিগুড়ভাবে। তার বুকের মধ্যকার হৃদযন্ত্রটার ধক ধক শব্দ সুব্রতার কানে বাজছে। এই ছেলে, এই নোংরামি শুরু করেছ? ছাড়ো ওকে। রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে আসতে আসতে বলল রিমা খান। নির্জীব সুব্রতা মেহরাদের বাহুতেই কেঁপে উঠল মা এর আকস্মিক ধমকে। মেহরাদের থেকে টালমাটাল পায়ে দূরত্ব বাড়িয়ে মা এর আগমন পথের দিকে তাকালো। পালিয়ে এসেছিল সে না জানিয়ে। ভয়ে দানা বাঁধল মনের ভিতর। কুকড়ে গেল কিছুটা। মেহরাদের চোয়াল শক্ত হল। নাক ফুঁসে উঠল। দাঁতে কপাটি চেপে ঘুরে দাঁড়ালো সামনের দিকে। সামনে তাকিয়ে দেখল আপাতত সকলের পদক্ষেপ তাদের দিকেই। রিমা খান এগিয়ে আসছেন সুব্রতার দিকে। ভালো করে খেয়াল করে দেখল সুব্রতা গুটিয়ে যাচ্ছে ভয়ে। সুব্রতা, তুমি ঠিক আছো? কাকে জানিয়ে বাড়ি থেকে বের হয়েছ? আজ এ বিপদ বাধত যদি এমন না করতে। বলতে বলতে তিনি সুব্রতার হাত ধরতে যাবে, বাধা দিল মেহরাদ। সুব্রতাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে রিমা খানের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, ভয় পাচ্ছে আপনাকে ও, ছুবেন না ওকে। উদ্ধৃতি চিহ্ন। রিমা খান অবিশ্বাস্য নজরে তাকালো মেহরাদের দিকে। তার মেয়ে তাকে ভয় পাচ্ছে। ছেলেটা মেয়েটাকে উঠে পর্যন্ত দিল না। আমি ছুব না আমার মেয়েকে? তাও তোমার কথায়? মেয়ে আপনার হলেও মা হওয়ার মতো কিছু আপনি করেননি। কোন সাহসে ওকে আটকে রাখতে চেয়েছিলেন? ঠিক কোন সাহসে? মেহরাদের ভারী কি শক্ত কথার ধাঁচে ফুঁসে উঠল রিমা খান। বেয়াদব ছেলে, আবার তার সাথে বেয়াদবি করছে। কৈফিয়ত চাইছে। কৈফিয়ত চাও তুমি আমার কাছে? বেয়াদব ছেলে, তুমি কোন সাহসে ছুঁয়েছ ওকে? ছাড়ো ওকে, এক্ষুনি ছাড়বে। আপনার কথায়? বিয়ে করা বউ আমার। আগে বলেন, কোন সাহসে আটকে রাখতে চেয়েছিলেন ওকে? উদ্ধৃতি চিহ্ন। একদম এই বিয়ের কথা মুখে আনবে না। এই বিয়ে আমি মানি না। তোমার মতো বেয়াদব ছেলে ওর ব্রেন ওয়াশ করিয়েছ। তাই মেয়েটা এরকম করছে। বলেই তিনি সুব্রতার এক হাত চেপে ধরলেন নিজের দিকে নিয়ে আসতে। কিন্তু মেহরাদ শক্তভাবে ধরে আছে আরেক হাত। সুব্রতা থম মেরে দাঁড়িয়ে আছে শুধু। দু পাশের কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিন্তু ব্রেনে আটছে কি না সন্দেহ। আলতাফ তালুকদার আর আকরাম তালুকদার এগিয়ে এলেন ওদের মাঝখানে। সুব্রতাকে সুস্থ দেখে রবের শুকরিয়া আদায় করলেন। মেয়েটা সুস্থ আছে এটাই অনেক। তোমরা এসব রাখো এখন। ওকে নিয়ে আগে বাড়ি পৌঁছা যাক। আলতাফ তালুকদার বললেন। কায়েস নিয়ে চলে গেছে দুটো ছেলেকে। যাওয়ার সময় আদনানের সাথে কেসের বিষয়ে টুকিটাকি কথা বলার জন্য ওকেও গাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছে। ওদের ফ্যামিলি মেটারে তাদের থেকে কি লাভ? আশিক এদিকেই দাঁড়িয়ে, তার পাশে রায়হান। এক দৃষ্টিতে তাকিয়ে সুব্রতার দিকে। সেদিনকার হসপিটালের মতো তার হৃদয়টা আজও অতিরিক্ত ধুকপুক ধুকপুক করছে। কিন্তু কেন, সে আজও ধরতে পারল না। কিন্তু এই মেয়েটার বিপদের কথা শুনলেই তার সব এলোমেলো হয়ে যায়। সব কেমন যেন থমকে যায়। এই থমকে যাওয়াকে কি বলে? এই যে মেহরাদের সাথে মেয়েটাকে দেখলে ভিতরে জ্বলন অনুভূত হয় সেটা কি? সে তো ছোট না, তাহলে এগুলো তার বুঝের বাইরে কেন? সে কি বুঝেও বুঝতে চাইছে না? নাকি কিছু মানতে পারছে না? সেও কি তার ফুপির মতো কাজটা করে ফেলল? কিন্তু তাদের তো প্ল্যানিং ভিন্ন। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। আগে উনাকে জবাব দিতে বলো বাবা। উনি শুভ্রাকে আটকে রাখতে চেয়েছিলেন কেন? ঠিক কোন সাহসে? আজ আটকে রাখার প্রশ্ন না, আসলে ও এরকম স্টেপ কখনোই নিত না। রিমা খানের চোখে চোখ রেখে সিনা টান টান করে দাঁড়িয়ে বলে উঠল মেহরাদ। আর আমি যদি বলি, তোমার জন্য ও এরকম একটা স্টেপ নিয়েছে, তখন তুমি কি বলবে? হ্যাঁ, তোমার জন্যই তো বেরিয়ে গিয়েছে। তা না হলে কেন এমন পাগলামো করবে? কিসের অভাব ছিল ওখানে ওর? তুমি ছেলে ওর মাথা নষ্ট করেছ। রিমা বেগম একইভাবে শক্ত কণ্ঠে বলে উঠলেন মেহরাদের উদ্দেশ্যে। ভালোবেসেছি ওকে, শেফ ভালোবেসেছি। কোন মাথা টাথা নষ্ট করিনি। বুঝতে পেরেছেন আপনি? ওর স্বামী হই আমি, স্বামী। কাগজে কলমে অক্ষরে লিখা স্বামী। তোমাকে আমি আমার মেয়ের জামাই হিসেবে মানি না। এই বিয়েই তো মানি না। আবার জামাই। আপনাকেও আমি শাশুড়ি হিসেবে মানি না।
কখনো মানবও না। আপনার বিয়ে মানা না মানায় কি এসে যায়? এই বেয়াদব ছেলে, আবার মুখে মুখে তর্ক করছো। ভাই ওকে থামতে বলুন দয়া করে। বেয়াদবির সমস্ত সীমা অতিক্রম করে ফেলছে ও। উদ্ধৃতি চিহ্ন। আহ, মেহরাদ, থামো তোমরা এবার। আর ছোট বৌমা তুমিও চুপ করো। মেয়েটাকে বাড়ি আসতে দাও। উদ্ধৃতি চিহ্ন। না ভাই, আজ এখানে এই বিষয় শেষ করতে দিন। এই বিয়ে নিয়ে দ্বিতীয় কোন কথা আমি শুনব না। কারো কাছ থেকেই না। আমার মেয়েকে আমি যার সাথে খুশি তার সাথে বিয়ে দিব, কিন্তু এই বিয়ে কিছুতেই মানব না। দরকার পড়লে গঙ্গায় ভাসিয়ে দিব। কিন্তু এই ছেলের কাছে কখনো না। মেহরাদের মস্তিষ্ক যেন আগুন ধরে গেল। মাথার চুলগুলোও শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। কটমট করে উঠল তীক্ষ্ণ চোয়ালখানা। গর্জে উঠে কিছু বলবে তার আগেই একটা দুর্বল অথচ দৃঢ় কণ্ঠ সকলের কর্ণকোহর হল। আপনার হাতের পুতুল পেয়েছেন আমায়? আমার কোন ইচ্ছে নেই? ভালো লাগা ভালোবাসা নেই? মানুষ মনে হয় না আমায় আপনাদের? কি শুরু করেছেন এগুলো? একজন বন্দী করে রাখতে চাইছেন, আরেকজন যখন তখন রাগ দেখিয়ে দূরে ছুঁড়ে ফেলছেন। উদ্ধৃতি চিহ্ন। একে একে সকলের চাহনি গিয়ে বিদ্ধ হল সুব্রতার উপর। রিমা খান ফুঁসে উঠল। এই বয়সে কিসের ভালো লাগা ভালোবাসা তোমার? থাপড়ে দাঁত ফেলে দিব বেয়াদব। সেদিনের মতো যদি আজও বেহায়াপনা করেছ। 17+ বয়সেও আমি অবুঝ, আর 8 বছর বয়সে খুব বুঝের ছিলাম, তাই না? তখন তো খুব বুঝতাম। থমকে যাওয়া চেহারায় মা এর কাছে প্রশ্ন ছুড়ল সুব্রতা। আপাতত তার জ্ঞান ব্লোকড। আপনা আপনিই মুখ চলছে। হুঁশে থাকলে কখনোই এসব বলতে পারত না। তবে এরকম কিছু কথা বলার জন্য হলেও মাঝে মধ্যে সকলকে বেহুশে থাকা প্রয়োজন। আপনার শান্তি এতে। তখনকার কথা আসছে কেন? তখনকার কথা তুলে তোমারও আপমান করা বাকি আছে আমায়? উদ্ধৃতি চিহ্ন। আপমান করছি না, শুধু জিজ্ঞেস করলাম। আমি জীবনে একজনকেই ভালোবেসেছি। মৃত্যু পর্যন্ত তাকেই বেসে যাব। সংসার করলে তারই করব। এর আগে পিছে কিচ্ছু জোর করে করাতে পারবেন না আপনি আমার দ্বারা। এখন জোর করবেন নাকি আটকে রাখবেন সব আপনার ইচ্ছে। আপনি মা হিসেবে দোহাইয়ে সবই করতে পারেন। কিন্তু আমি স্থির এক জায়গাতেই। দুজনের হাত থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে ব্রিজের সেফওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে বলল সুব্রতা। মেহরাদ আর রিমা খানের থেকে দূরত্ব কিছুটা। মেহরাদের চিত্ত জুড়ে এক শীতল মিষ্টি হাওয়া দোলা দিয়ে গেল। আবেগপ্রবণ মন সুব্রতাকে বক্ষপিঞ্জরায় বন্দী করতে এগোবে এর আগেই রিমা বেগমের কর্কশ কণ্ঠে আবারও ওনার মুখোমুখি হল। তুমি এসব কি বলছো? আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুব্রতা। আমার রাগ সম্পর্কে তোমার ধারণা নেই। আপনি ওকে আবারও ভয় দেখাচ্ছেন। আপনার রাগ সম্পর্ক ধারণা নিয়ে ওর কেন আমাদের কারোই কোন প্রয়োজন নেই। আজ ওর ডাল হয়ে আমি দাঁড়িয়ে। মেপে কথা বলুন, সাবধান, সাবধান। হুঁশিয়ার কণ্ঠে বলে উঠল মেহরাদ। তুমি চুপ থাকো। তোমার জন্য আজ এই অবস্থা আমাদের মধ্যে। নির্লজ্জ ছেলে, নিজের ছোট বোনের মতো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলতে লজ্জা করেনি। না, একদম করেনি। বাচ্চার মা বানাতেও করবে না। আপনার সমস্যা? দাঁত কটমট করে বলে উঠল মেহরাদ। আবারও একই স্বরে পিছনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা রায়হানকে দেখিয়ে বলল। আপনার দুর্নীতিবাজ ভাইপো বুঝি জন্ম থেকে আপনার মেয়ের জামাই হওয়ার সার্টিফিকেট নিয়ে এসেছে? ও ভাই হয় না, নাকি জন্ম থেকেই বাগদত্তা? সিরিয়াসে মুহূর্তেও একটু দূরে থাকা আশিক হেসে দিল মুখ চেপে। ভাগ্যিস কেউ দেখেনি। রিমা বেগমের রাগের পারদ কেবল বেড়েই যাচ্ছে এ ছেলের নির্লজ্জতায়। ইচ্ছে করছে দুটো চর বসিয়ে দিতে মেয়ের গালে। তার বাইপোটা কি খারাপ, যে এইরকম নির্লজ্জ বেহায়া ছেলেকে ভালোবাসতে গেল? আর বাসলেই কি, সে এসব মানবে না মানে মানবে না, ব্যাস। মেহরাদ, লিমিট ক্রস করছো তুমি। গুরুজনেরা দাঁড়িয়ে সামনে, ভুলে গিয়েছো? ছেলেকে ধমকে উঠলেন আলতাফ তালুকদার। আকরাম তালুকদারও ভাতিজার কথায় মুখ চেপে ধরেছেন। হাসছেন নাকি কে জানে। যার তার সামনে মুখ সামলাতে পারবো না বাবা। গুরুজনদের মতো বিহেভ করতে বলো, তাহলেই গুরুজনদের মতো ট্রিটমেন্ট পাবে। কথায় আছে না, যে যেমন তার সাথে তেমন। উদ্ধৃতি চিহ্ন। এরকম ভাবে একের পর এক কথার কাউন্টার অ্যাটাক চলতেই থাকলো। কেউ কাউকে ছাড়াছাড়ির নাম নেই। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সুব্রতার নিজেকে ভিন্ন গ্রহের প্রাণীর মতো লাগছে নিজেকে। তাকে নিয়ে এত তর্কাতর্কি আলোচনা সব বিষাক্ত ঠেকেছে। এগুলো থেকে মুক্তি চাই তার। কিভাবে মিলবে মুক্তি? কোথায় গেলে মিলবে? সেও তো মানুষ। এই রকম ছোট্ট একটা বয়সে আর কত এগুলো নেওয়া যায়? একজন তার মা, আরেকজন তার ভালোবাসা। তার নিজেকে অথৈ সাগরে ভাসমান কোন কীটপতঙ্গ মনে হচ্ছে, যে বাঁচার জন্য হাবুডুবু খাচ্ছে অতল গভীর সমুদ্রে।
পিছু ঘুরে ব্রিজের সেফটি দেয়ালের উপরে হাত রেখে নিচের দিকে ঝুঁকল সুব্রতা। নিচের বহমান পানিগুলো স্রোতের মতো তাকে আহ্বান জানান দিল। চোখ দুটোই কেবল জল জল করা জলরাশি। তাকে তো সেখানে থাকার কথা, সেখানেই তো ভাসছে সে। কিন্তু ব্রিজের বুক সমান সেফটি ওয়ালের মধ্যখানের ডিজাইন করা লেয়ারের মধ্যে এক পা দিল সুব্রতা। ওই তো নিচে পানি দেখা যাচ্ছে। সে এত উপরে কেন? পানিতে না থাকলে সে বাঁচার চেষ্টা করবে কিভাবে? তাকে তো এসব থেকে বাঁচতে হবে, চেষ্টা করতে হবে বাঁচার। মানসিক বিপর্যস্ত সুব্রতা কোন এক ঘোরের মধ্যে দেয়ালের উপরে উঠছে। তার ভিতরে সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নিজেকে অনুভূতি শূন্য এক জড়বস্তু মনে হচ্ছে, যার কাজ সকলের জীবনে ঝড় তোলা। সেই সকলের সকল সমস্যা, সকল ঝাই ঝামেলার কারণ। এসব কিছু থামলে ভালো। এভাবে বাঁচা যায় না, সম্ভব না। পানিতে ফোবিয়া থাকা মেয়েটাকে আজ পানিতে খুব টানছে। এসব পারিবারিক কোলাহল, তর্ক বিতর্ক, ঝাই ঝামেলা থেকে বাঁচতে পানি তার একমাত্র সাহারা মনে হচ্ছে। সেখান থেকেই বুঝি সে বাঁচার উপায় খুঁজে পাবে। তর্কাতর্কি কথা কাটাকাটিতে ব্যস্ত সকলে কেউ খেয়াল করল না সুব্রতার অবস্থান। সকলের ধ্যান এক বিষয়ে, সুব্রতা আর মেহরাদের বিয়ে নিয়ে। কায়েসের সাথে কথাবার্তা সেরে আসা আদনান এদিকটায় দূর থেকে আসতে আসতে খেয়াল করল সুব্রতার অবস্থান। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ফেলল সে। চেঁচালো সুব্রতার নাম ধরে, কিন্তু দূরে বিধায় কেউ শুনল না। সে দৌড়ে ছুটল ওর জন্য। উম্মম, কিভাবে বাঁচা যায় বলুন তো এসব থেকে? আজ তো ওই লম্পটগুলো থেকে বেঁচে গেলাম, কিন্তু এই যে এই মানসিক যে চাপটা, সারা বছর এটা কিভাবে সহ্য করব? এটা থেকে কিভাবে বাঁচা যায়? কোন পারে গেলে শান্তিতে বাঁচতে পারবো বলুন তো মেহরাদ ভাই? আপনি জানেন, আমি বিপদে পড়লে সবসময় সবার আগে আপনার কথা মনে পড়ে। তাই আজও আপনার কথাই মনে পড়ল। একটা বুদ্ধি দিন না। স্বাভাবিকভাবে হড়বড় করে কথাগুলো বলতে বলতে একদম বুক সমান দেয়ালটা বেয়ে উপরে উঠার শেষ ধাপে পা রাখল সুব্রতা। তার অবস্থা এমন হয়ে আছে বর্তমানে, শুধু মানসিক শান্তি চাই তার, ব্যাস। সে অনুভূতিহীন নিশ্চল কণ্ঠে আবারও বলে উঠল, এখান থেকে নিচে পড়লে তারপর কোন পারে গেলে একটু স্বস্তি পাওয়া যাবে বলুন তো? নিজেকে জীবিত মনে হবে। আগে পড়ে দেখি হেহ। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদের তীব্র চিৎকারে সকলের কানে তবদা লেগে যাওয়ার মতো। সেই সাথে আতঙ্ক। মেহরাদ গিয়ে জাপটে ধরেছে সুব্রতার ছোট্ট দেহটা। সকলে এক ছুটে পৌঁছে গিয়েছে মেহরাদ সুব্রতার কাছে ব্রিজের সেফটি দেয়ালের সাথে। সুব্রতার থর থর করে কাঁপতে থাকা দেহটা মেহরাদের বক্ষ পিঞ্জিরাবদ্ধ। তার মন মস্তিষ্ক সকল কিছু থমকে আছে এখনো। এটা এটা কিভাবে সম্ভব? সে সামনে থাকতে তার শুভ্রা এরকম একটা কাজ করতে গেল। শুভ্রা, শুভ্রা, এটা কেন করতে গেল? কেন, কেন? সুব্রতাকে জাপটে ধরেই হাঁটু গেড়ে কংক্রিটের ব্রিজটায় বসে পড়ল মেহরাদ। তার এখনো এসব কিছু বিশ্বাস হচ্ছে না। সে যদি সুব্রতার দিকে না তাকাতো, কি হতো তখন? কি হতো? সুব্রতা নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে মেহরাদের বুকে মাথা ঠেকিয়ে দূর অন্ধকারে। তার মস্তিষ্কে কি চলছে বা আদৌ কিছু মাথায় এসেছে কি না সন্দেহ। সকলের আতঙ্কে ভরা ফ্যাকাশে চেহারার চাহনির মাঝখানেই হঠাৎই সুব্রতা চেঁচিয়ে উঠল। দূরে ঠেলে দিল মেহরাদকে নিজের থেকে। চেঁচাতে চেঁচাতে বলল, ছাড়ুন, ছাড়ুন আমায়। কেন আটকালেন আমায়? বাঁচতে দিন আমায়। আপনারা আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছেন। এর থেকে একেবারে মুক্তি পাওয়া ভালো। মেহরাদ সুব্রতার কাছে গিয়ে ওর দু বাহু শক্ত হাতে চেপে ধরল। রাগে তার মস্তিষ্ক টগবগ করছে এই মুহূর্তে সুব্রতার মুখ থেকে নিঃসৃত বাক্যগুলো শুনে। মেয়েটা কিছু হলেই এরকম স্টেপ নিতে চায় কেন? তার কথা ভাবে না। সে যে ওকে পাগলের মতো ভালোবাসে সেটা চোখে পড়ে না? প্রতিবার তাকে কুতারা চিহ্ন তোত্তা পাগল করে ছাড়ে। তাকে কি মানুষ মনে হয় না? এমন স্বার্থপর মা, এর জন্য বারবার তার ভালোবাসাকে টোকেন ফর গ্রান্টেড হিসেবে নেওয়ার মানে কি? তার উপর এমন মা, এর জন্য তো আরও আগেই না। এই বেশি মাথায় তুলে ফেলেছি তোকে না? বারবার এমন করে আমায় পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাতে চাস? তোর জন্য কি না করছি আমি? বল, কি না করছি? তুই তবুও কেন বারবার এমন করতে যাস? কার জন্যে যাস? ওই রকম জঘন্য স্বার্থপর একজন মহিলার জন্য যে তোকে এত বছর পর মায়ের দোহাই দেখাচ্ছে তার জন্য? আর আমরা যে এতদিন ভালোবেসে গেলাম, আগলে রাখলাম, সেটা? চেঁচাতে চেঁচাতে বলল মেহরাদ। ঘাড় গলার রগগুলো ফুলে উঠেছে চেঁচানোর তোপে। সকলে আরো চমকিত স্তম্ভিত হয়ে গিয়েছে মেহরাদকে এত রাগতে দেখে। তাদের কাছে মেহরাদের এই রূপ নতুন না। অতিরিক্ত রেগে গেলে মেহরাদ হুঁশে থাকে না। কিন্তু সুব্রতার সাথে এরকম, এটা সম্পূর্ণ নতুন ও ভিন্ন এক ঘটনা তাদের জন্য। আদনান এসে ওকে টেনে দূরে সরিয়ে নিয়ে এলো সুব্রতার কাছ থেকে।
ওকে বোঝানোর সুরে বলল, কি করছিস? ও মেন্টালি আনস্টেবল। তুই এরকম করলে ও আরও উইক হয়ে যাবে। ওকে এক্ষুনি ডক্টর দেখানো উচিত। সকলে মিলে ওকে বুঝাতে হবে। রাগারাগি করিস না। কোন আনস্টেবল টানস্টেবল কিচ্ছু না। ওর দরদি বেইমান মায়েরটা বুঝতে পারলে আমারটা বুঝে না কেন? ক্যানন বল, প্রতিটা ভুল পদক্ষেপে আমি ওকে আগলে রেখেছে। এই যে একবার, দুবার এই কাজটা করতে চাইলো, এটা কেন করে ও এটা? আমার কথা ভাবতে পারে না? আমি কিচ্ছু না। আপনি বুঝতে পারেন না, আমিও তো একজন মেয়ে। একজনের সন্তান। এক বেইমান মায়ের সন্তান আমি। সে আমায় সন্তান হিসেবে না মানলেও আমি তো তাকে মা হিসেবে মেনে এসেছি। তার অসুস্থতা একটু দেখতে যাওয়াতে কি এমন অন্যায় করেছিলাম আমি? হে, কি অন্যায় করেছিলাম? আপনি সেদিন কেন ফেলে রেখে এসেছিলেন? বলেন কেন? মেহরাদের কাছে কদম বাড়িয়ে এগিয়ে গেল সুব্রতা। নিজের ক্ষতবিক্ষত হাতের তালু দুটো দেখিয়ে বলল, এগুলো দেখেছেন? ভালো করে দেখুন। আপনার কাছে যেতে গিয়ে হয়েছে এগুলো। আর আপনি কি করেছিলেন মনে আছে? তার চেয়েও বেশি ক্ষতবিক্ষত এই ভিতরটা জানেন। নিজের মা এর কথার আঘাতে ক্ষতবিক্ষত এই হৃদয়টা। জানেন কত কি শুনতে হয়েছে? আপনি শুনেছেন কখনো এগুলো? আমি শুনেছি, শুনছি আর শুনবও। ওই যে উড়ে এসে জুড়ে বসা স্বার্থপর মহিলাটা না জানুক আপনি তো জানতেন আমি কেমন। তাহলে, কথায় কথায় রাগ দেখান কেন? আমায় একটু বুঝা যায় না? ছাড় দেওয়া যায় না একটু? আপনাদের এই রাগ জেদ, মান অভিমানের মধ্যে আমার ভিতরে কি বয়ে যায় কে খেয়াল রাখে বলেন? দিন শেষে নিজেকে মূল্যহীন মনে হয় খুব। সবাই সবার মাঝে দম্ভ নিয়ে বসে থাকে আর আমায় চিরা চ্যাপ্টা হতে হয়। উদ্ধৃতি চিহ্ন। এক নাগারে বিরতিহীনভাবে কথাগুলো বলে হাঁপিয়ে উঠল সুব্রতা। স্তব্ধ সকলে ওর দিকেই তাকিয়ে। এতক্ষণ রেগে রণমূর্তি ধারণ করে থাকা মেহরাদও থমকে আছে সুব্রতার ভারী ভারী কথার পিছে। রিমা বেগমও থমকালেন কিছুটা, সবসময় নিশ্চুপ থাকা মেয়েটার মুখে নিজেকে স্বার্থপর উপাধি পেতে দেখে। নিজের গর্ভাজাত সন্তানের মুখে এরকম একটা শব্দ শুনতে কেমন লাগে? প্রায় মিনিট এক পের হল। মেহরাজ সুব্রতার দিকে নিষ্প্রভ চোখে চেয়ে শান্ত কণ্ঠে শুধালো, আমি তোকে বুঝি না? তাহলে কে বুঝে? উদ্ধৃতি চিহ্ন। কেউ বুঝে না। উদ্ধৃতি চিহ্ন। কেউ বুঝে না? না আচ্ছা, ওকে, আজ থেকে তোর বিষয়ে কোন হস্তক্ষেপ করব না। তোর মতো যা ভালো মনে করিস কর। তোর বিষয়ে কিছু বলতে গেলেই যদি তোর মনে হয় তোকে বুঝি না, তাহলে সব বাদ। তোর মতো তুই থাক। তবুও ভালো থাক। আজ থেকে তোর লাইফে তাসদিদ মেহরাদ তালুকদারের কোন ইন্টারফারেন্স থাকবে না। জাস্ট এক্সিস্ট এজ ইয়োরসেলফ। আই ডোন্ট নিড এনিথিং এলস। উদ্ধৃতি চিহ্ন। আপনি এখনো আমায় বুঝলেন না। ব্যথিত সুরে বলে উঠল সুব্রতা। সে তো এমনটা বুঝাতে চায়নি। ভুল বুঝল মেহরাদ ভাই। সে শুধু নিজের দিকটা দেখাতে চেয়েছে। কিন্তু সুব্রতা তুমি টলছ। প্লিজ আর কিচ্ছু বলে পরিস্থিতি খারাপ করো না। যা কথা হবে পরে হবে। এখন কেউই নিজের রাইট সেন্সে নেই। কোন কথা বলো না এখন দয়া করে। চলো গাড়িতে উঠো। আদনান গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল ওকে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে। আমি নিতে পারছি না আদনান ভাই। এগুলো থেকে মুক্তি চাই আমি। চাই একটা হয় আরেকটা। এসব মানসিক দ্বন্দ্ব, টানাপোড়েন আমায় জাহান্নাম থেকে ঘুরিয়ে আনে মনে হয় আমার। এগুলো থেকে মুক্তি চাই আমার। উদ্ধৃতি চিহ্ন। দূরে দাঁড়িয়ে থেকেই মেহরাজ সবটা শুনল, সেই সাথে নিগুড় দৃষ্টিতে দেখলেও গাড়ির কাছে টলটলে পায়ে হেঁটে যাওয়া মেয়েটা আদনানের পাশ থেকে কংক্রিটের রাস্তায় লুটিয়ে পড়ছে। বাজ পাখির ন্যায় ছোঁ মেরে নিস্তেজ দেহটাকে কোলে তুলে নিল সকলের সামনে। বড় বড় কদমে গাড়ির সামনে যেতে যেতে শক্ত চোয়ালে আওড়ালো, তোর এসব বাতারা চিহ্ন লসাতারা চিহ্ন কথা বার্তার ধার ধারতে বসে আছি আমি। তোকে রে শুভ্রা, মুক্তি চাওয়া কাকে বলে তোকে হারে হারে টের পাওয়াবো আমি। আমি মেহরাদ তোকে মুক্তির অলি গলি ঘুরিয়ে আনব। তারপর, উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। সেই দুর্ঘটনার কেটে গিয়েছে 1 মাস। এই 1 মাসে সুব্রতা 15 দিন অসুস্থ হয়েছিল। তবে এবার অসুস্থতায় তার বাবা নামক বটগাছের ছায়া ছিল মাথার উপরে। সেই দুর্ঘটনার পরপরই সায়ন তালুকদার বাড়ি এসেছিলেন পাগল পাগল হয়ে। মেয়ের অসুস্থতার জন্য সবার আগে স্ত্রীকে শাসিয়েছেন। কোন অনির্দিষ্ট কারণে রিমা বেগমও সেদিনের পর থেকে যথেষ্ট শান্ত স্থির হয়ে আছেন। সকলের সাথে মিলেমিশে থাকছেন। তবে মা মেয়ের সম্পর্ক আগের মতোই। আর মেহরাদ তার দেখা হয় না বললেই চলে। জনকে দেখলে জনায় নীরব যুদ্ধ ঘোষণা করে নিজেদের মধ্যে, এটা তাদের চোখের চাহনিতেই বোঝা যায়। সেদিনের পর থেকে সুব্রতা আর মেহরাদের বিয়ে সম্পর্কে তালুকদার বাড়িতে শব্দও করা হয়নি। এমনকি মেহরাদ আর সুব্রতাকে কেউ একসাথেও দেখেনি।
এক সাইকিয়াট্রিকের তত্ত্বাবধানে রাখা হয়েছে সুব্রতাকে। প্রতি মাসে রেগুলার চেক আপ চলে। ডক্টরটা ভালো, বেশ কেয়ারিং আবার ড্যাশিং ও কি সুন্দর ব্যবহার। ডক্টর করা ভাবে নিষেধ করে দিয়েছে সুব্রতাকে কোন প্রকার মানসিক চাপের মধ্যে রাখতে। সুব্রতা মানসিকভাবে খুব বিপর্যস্ত অবস্থায় আছে, একই ভুল আবারও করতে পারে ও। মানসিক স্ট্রেস থেকে দূরে রাখতে বলা হয়েছে ওকে। সায়ন তালুকদার এক বাক্যে সকলকে তার মেয়েকে সব ঝাই ঝামেলা সকল কিছু থেকে দূরে রাখতে বলে দিয়েছে। বলেছে এর বেশি কিছু হলে সে তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবে তার কাছে। রিমা বেগমকে বেশ কড়া ভাষায় শাসিয়ে গিয়েছে সকলের সামনে। ভাতিজার সাথেও বোঝাপড়া করে গিয়েছে দরজার আড়ালে। কিন্তু কি করেছে সেটা সকলের অজানা। এদিকে সুব্রতাদের টেস্ট এক্সাম এসে পড়েছে সপ্তাহ খানেক পর। সে আর সোহানা বেশ ব্যস্ততায় সময় পার করছে প্রাইভেট ক্লাস কোচিং সব মিলিয়ে। তালুকদার বাড়িতে সব স্বাভাবিক দেখতে গেলে, কিন্তু ভিতরে ভিতরে সব কেমন গোমট আধারে ডাকা। সকালের ডাইনিং এ নাস্তার টেবিলে সকলে উপস্থিত হয়েছে একে একে। যে যার যার মতো নাস্তা সেরে একে একে বেরিয়ে যাবে। ইতিমধ্যে সকলে খাওয়া শুরু করে দিয়েছে। সকলের শেষে উপস্থিত হলো মেহরাদ। একদম ফিটফাট হয়ে অফিসের জন্য চেয়ার টেনে বাবার পাশের চেয়ারটায় বসে পড়ল মেহরাদ। সে আশাতা সকলেই যেন একটু নড়েছড়ে বসল। এই কয়েকদিনে মেহরাদের গাম্ভীর্যতা আকাশ ছুঁয়েছে। কেমন যেন সকলের মধ্যে উপস্থিত থেকেও নেই এমন টাইপ। সুব্রতা খাচ্ছে নিজের মতো। তার আর সোহানার ক্লাসের আগে কোচিং আছে, দেরি হয়ে গেলে স্যার বকা দিবে। কে আসলো গেল তার দেখার সময় নেই। মেহরাদও কোন দিক তাকালো না। কে কি করছে তার দেখার সময় কই। এই যে রিমা বেগম তাকে দেখে কিচেনে চলে গেল, এতে তার কি? কিছুই না। গোল্লায় যাক সব। চৌধুরীরা তাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির কোলাবরেশনের জন্য একটা ডোয়াল পার্টি রাখতে চাচ্ছে। কি বলো তুমি মেহরাদ? আকরাম তালুকদার বললেন ভাতিজার উদ্দেশ্যে। আমায়ও জানিয়েছিল মিস আয়রা সেদিন মিটিংয়ে। ভেবে জানাচ্ছি। মনে হয় না, না উত্তর উনি গ্রহণ করবে। ভেবে সিদ্ধান্ত নিতে হবে চাচ্চু। খাবার মুখে পুরতে পুরতে জানালো মেহরাদ। এদিকে আয়রার নামটা শুনে কিঞ্চিত হাত থেমে গেল সুব্রতার। সেকেন্ডের মধ্যেই আবারও খাওয়ায় মনোযোগ দিল। একইভাবে সকলেই খাবার শেষ করতে থাকল। খাবার শেষে ওঠার আগে সুব্রতা গলা ঝাড়ল। তার বড় বাবার উদ্দেশ্যে বলল, বড় বাবা, সামনে তো টেস্ট এক্সাম। একজন হায়ার ম্যাথের হোম টিউটর হলে ভালো হতো। মাঝখানে তো কিছু ক্লাস কোচিং ছুটে গিয়েছে, অনেক পড়াই বাকি। সুব্রতার কথা শুনে আকরাম তালুকদার ছেলের দিকে তাকালেন। ছেলে ভাবলেশীন ভাবে খেয়ে উঠে যাচ্ছে টেবিল ছেড়ে। তিনি গলা ঝাড়লেন। ছেলেকে ডেকে উঠলেন, মেহরাদ, সুব্রতার জন্য একটা টিচার খুঁজে দিও আর্জেন্ট। মেয়েটার সপ্তাহ পেরোলেই এক্সাম শুরু। মেহরাদ কোন দিক তাকালো না, তবে যেতে যেতে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে গেল, এসব মুক্তি টুক্তি চেতে চাওয়া মানুষের আগে পিছে আমি নেই বাবা। কখন আবার কিসের জন্য বলে, আপনার থেকে মুক্তি চাই, আপনার এনে দেওয়া টিচারের কাছ থেকে মুক্তি চাই। তোমারটা তুমি দেখো। ছেলের দিকে কটমট করে চেয়ে রইলেন আলতাফ তালুকদার। সুব্রতা তাকিয়ে আছে শক্ত চোখে, নাক ফুঁসছে তার। এমনিতেই কথা টথা বলে না তার সাথে। আবার যখন মাঝে মধ্যে যাই দেখা হয় তাচ্ছিল্য ভরা এমন চাহনি দেয়। সুব্রতার মনে হয় সে কাউকে খুনটুন করে ফেলেছে, নয়তো এনার পাকা ধানে মই দিয়েছে। সে বুঝতে পারল না এখনো সে আসলে করেছেটা কি। অবশ্য সে এখন থেকে আর বুঝতেও যায় না। যে যাটা ভাবার ভেবে বসে থাকুক। সে আর যাবে না কারো কাছে। কারো কাছেই না।